আমার দেশ স্বাধীনের জন্য আমার চিন্তা হতো যে দেশ কিভাবে স্বাধীন করুন যায়। বাচ্চা যদি কিছু হয় তাহলে তো বাচ্চাটা পরে নেওয়া যাবো, দেশ স্বাধীন না করলে তো আর দেশ স্বাধীন হবো না। এর মধ্যে মাঝে মধ্যে উনি ওই মুক্তিকে সাথে নিয়ে অস্ত্র শস্ত্র সাথে নিয়ে বাড়িতে আসতো। তো প্রথমে দেখে ভয় পাইতাম, পরে উনি কইছে যে এই ভয় করলে তো আর চলবো না, দেশ তো স্বাধীন করুন লাগবো। পরে ওরা বাড়িতে আসলে ওগো রান্না বান্না করে খাওয়াইতাম। পরে কয়েকদিন খাওয়ানোর পরে দেশের লোক হয়ে গেল গা, এই শত্রু হয়ে গেল গা, যেটা মুক্তিযোদ্ধা রাজাকার বাইরে গেল, রাজাকার রাইয়া নিয়ে বাড়িঘর ভাঙচুর করছে, অপমান করছে, এই সমস্ত কিছু করছে। পরে অগো বাড়িতে এবার না করলাম যে তোরা জেনেই থাকস, আমার খবর দিবে, আমি তখন নিয়ে ভাত নিয়ে যাম। ওরা ওই দিকে এক দ্বীপ আছে, ওই দ্বীপের মধ্যে থাকতো। আমি ভাত রান্ধা সালার ব্যাগে করে ভাত নিয়ে যাইতাম, অস্ত্র থিয়া যাইতাম, আমার কাছে অস্ত্র নিয়ে যাইতাম। পরে ভাত টাত নিয়ে যেতাম একা একা রাতের বেলায় নৌকা বাইয়ে। আমি অস্ত্র রাখতাম, মানে গুলি রাখতাম আর কি, আর ব্যাগে করে গুলি রাখতাম এই জায়গায়। এখানে নামাইতে হ্যাঁ, এমনি মানে নাইমা ওই ইয়ের মধ্যে একটা কুন্ডার মধ্যে বাইন্দা নামাই দিতাম, ওই পর্যন্ত নাইমা ওইটাও খাইতাম। ওরা ব্যাগে করে বইরে দিত, আমারে ব্যাগে করে বইরে দিত, ওইটা দইরাই রাখতাম। ওরা খালি কয়ে দিত ওই রঙের ওই মুখ ব্যাগটা নিয়ে আইবে। এটা এই জায়গায় ছিল আমার নিজের থাকার ঘর, এইবার আমার নিজের থাকার ঘর ছিল। ওরা যখন ঘুমাইতে চাইতো তখন আমি ওই ঘরে শোয়ে রেখে চারিদিক পাহারা দিতাম। লোকে অনেক কিছু কইতো, বলা বলি করতো, রাতের বেলায় একা একা যায়, মুক্তির সাথে কথা কয়, তাকে ভাত নিয়ে খাওয়ায়। উনির কাছে কইছি, উনি তা কিছু কয় নাই, কয় যে কই গিয়া মানুষের মুখেই থাকবো, ওরা এটা ব্যাপার না, তোমার দেশ স্বাধীন করার দরকার, তুমি তাই করবা। পরে যে মুক্তি আসার সময় হইলো, স্বাধীনের 12 দিন আগে মুক্তির এই কাছ থেকে বিদায় নিলাম। ওরা সবাই আত্মীলা বললো যে আমি যেন একটা পুত্র সন্তান হই। পুত্র সন্তান হইলেও এই মুক্তি রাখলাম না, আর মেয়ে সন্তান হইলেও মুক্তি। আল্লাহ ছেলে সন্তান দিল। ওই বৃহস্পতিবার দিন রাইতে ও জন্মিল রাত 10টায়, এই সকাল 10টা থেকে গুলি আরম্ভ হইলো। ওরে নিয়ে গর্তের ভিতরে গেলাম, একটা 7 দিন গর্তে রইলাম, ওর মুখটা পর্যন্ত দেখবার পারিনি কেমন হয়েছে, অন্ধকারের মধ্যে গাতার ভিতরে থাকছি। পরে তো 7 দিনের দিন, তখন দেশ স্বাধীন হইল। দেশ স্বাধীন হইলো, খুশিতে বাইরে আইলাম মুক্তিরে নিয়ে। পরে ওই যে উনি তো খবরই নাই, খবর নাই। পরে স্বাধীনের 3 দিন পরে উনি আসছিলেন। চৈত্র মাসে ঝামেলাটা শুরু হয়, তখন ওই বাচ্চাটা আমার পেটে। ষষ্ঠী মাসে ওই বাচ্চাটা আমার জন্মিল। ওই পাক করলে গেদা বাচ্চা নিয়ে নিয়ে জায়গায় জায়গায় দৌড়াদৌড়ি করতাম, বুঝছে না। জায়গায় জায়গায় তো আরেকটা মেয়ে আছে, আমার 2টা বাচ্চাই, দৌড়া ওই বাচ্চাটা পাক করলে নিয়ে জায়গায় জায়গায় ঘুরতাম। আমার বাই তো চলেই গেছে, মুক্তি বাহিনী যে
তার নাম আগে দিয়ে দিছিল, হে চলে গেছে গা। চলে গেছে গা, তখন তো আমার মায় অসহায়, বুড়া মানুষ কি করব, তার কোনো জো আছে, পেটে খাদ্যও খাওয়ার লাগে। বাইরা তো রাজাকাররা মায়ের করছাল, কাজ করতে পারে নাই। বাইরের জন্য কানতে কানতে জীবন শেষ হয়ে গেছে গা। এখন আমাগো এই সমস্ত আনগো দেখলে, এই সমস্ত কথা উত্থাপন হইলে আমার ভিতরে কিছু থাকে না, কলিজারা চইলা যায়, কথা বলতে একসময় পারি না, বুঝছেন, ভিতরটা ফাইটা যায়। দরদ বন্ধু কেউ নাই, সদ্য একা। ছোট 3টা বোন আছে, হেগনার দেখ শোন আমার করতে হয়, আমি কি দিয়া করি? হেগনা আমি বিয়া থাওয়া দিছি, 3টা বোন যে ছোট ছোট থিয়া তারা চলে গেল, হেগনা কেরা করলো, মা ওরা আমার কাছে রাইখে পাগল হয়েছিল। তখন মাও যেভাবেই পারি বরণ পোষণ করে হ্যাঁ তারে মাটি মুড়ি দিছি। কিছুদিন ধরে মারা গেছে, এনাগাদি তারা পালছি, তবু তারেও তো কিছু দেয় নাই কেউ। ভাই থাকলে আমাকে দেখতো না, যে আমার ছোট ভাই ছিল, হে কামাই করতো, বড় চাকুরি হইতো, আমাকে নাম নইতো, আমাকে দেখতো, তার মধ্যে তারের বাপ মায়ের সব কিছু আমি নিজে করলাম, আইজো করতেই আছি। খালি চিন্তা ভাবনা করছি যে ভাই বউরাও সুন্দরী খুব, বোনরাও সুন্দরী খুব ছিল, যুবক, যদি কেরা নিয়ে যাব মানুষে কইতো যে বেহারি রাইসে ঘরে গুনে না বাই করে নিয়ে যাইতো কা, তাহলে ধরেন কত চিন্তা ভাবনা নিয়ে রাত কাটাইছি, পেটে ভাত দিছি না দিছি বুঝি নাই। এইভাবে দিন কাটিত করছি, রাত কাটিত করছি। দেখেন কয়টা মাস, চৈত্রি মাসের থেকেও আগুন মাস হইল স্বাধীন, এ পর্যন্ত এই দুঃখ করে এই কাটাইছি। যে দলে আমার ভাই ছিল সেও দল আইসে এই এই যে পশ্চিম পাড়াতে আমার বাবার বাড়ি, আমাকে বাড়িতেও আমার ভাই দেখা করবার গেছিল। আমার চাচার বাড়িতে খাসি টাসি মাইরা খাইয়া গেল রাত্রিতে, খাইয়া যাইয়া আমার মায়ের 20টা টাকা হাতে দিয়ে মাপ চাইয়ে গেল যে মা মানুষ করছিল তোমাকে ভাত কাপড় দিবার পারুম না। এই কথা বইলা 20টা টাকা হাতে দিয়ে কইছিল যে আমার মাপ দিও। ওই আমার চাচার বাড়িতে খাসি মাইরা খাইলেও আমার মায়ের কোথা দিয়ে ভাত দিছাল, যে তুই আমার মোকাবিলা এক মুঠ ভাত খেয়ে আমি দিই, তাও খাইছাল না। যে বাড়ির ভাত যদি আমি খাই তাহলে মমতা হয়ে যাবে, আমি দেশ স্বাধীন করতে পারুম না। খাইলো না, খাইছাল না। আর চিঠি আমরা বলতে পারি না কোনো সুম, তার কথা মনে উঠলে খুব অসুবিধা লাগে আমার। আমার ছোট ভাই আসলাম কোলে গায়ে করে মানুষ করেছি, যদি ভাই থাকতো আমাকে কষ্ট হইলে দেখতো। তার মাও কোন দিক কিভাবে কত কষ্ট করে মারা গেল দেখলো না, কোন সরকারেও কেউ যার দেশ স্বাধীন করে দিয়ে গেল সেও দেখলো না। আমরা যে কত কষ্ট করি কেউ দেখে না, কেউ কয় না যে তার ভাই থাকলে তারে কত দরদ করতো দেখতো, কেউ দেখে না কোনোদিন। কেউ কোনদিন জিজ্ঞাসা করে না যে তুমি কারা। আর যদি আমার ভাই পয়সা থাকতো সবাই আমার চিনতো, এখন কেউ চিনেও না। আমার ভাই কত দামি ছিল, আমার ভাই লাশটাও আমার বাড়িতে পৌঁছায় নাই, তার কব্বরটা বলে বন্ধ হয় নাই। কত মুক্তি বাহিনী কব্বর বাঁধছে, তার কব্বরও বলে বন্ধ হয় নাই। সামর্থ্য থাকলে নিজেরা খেতাম। আমাকে বলতে কেউ গুণানি নাই। যে কোনো যুদ্ধ ছাড়াও যে কোনো ডিজাস্টারে, ধরেন যখন বন্যা হয় বা বড় কোনো বিপদ হয়, তখন কিন্তু সমস্যাগুলো একই ধরনের থাকে বিভিন্ন পরিবারে। যেটা হয় যে পরিবারের যারা মহিলারা বা যারা সংসারটা পরিচালনা করে বা দেখে, তারা বিভিন্ন রকম ক্রাইসিসের মধ্যে পড়ে এবং সেটা থেকে তারা সংসারকে রক্ষা করে, তারা ইয়েকে রক্ষা করে। তো এটা সব সময় তো মুক্তিযুদ্ধের ব্যাপারে এটা আসলে কোনো সময় হয়তো মনে হয় না যে ওই সময় যে এত বড় একটা ক্রাইসিস ছিল, সেখানে এত মানুষের এত বিপদ, এত সংসারের মহিলাদের এত বিপদ, সেটা কোনো সময় ওইভাবে মনে হয়নি। তো আজকে এদের কথা শুনে এটাই বরঞ্চ আমার অনেক বেশি মনে হয়েছে যে আসলে তো এটা 9টা মাস এটা অনেক বড় ফ্যাক্টর ছিল আর কি। একটা জিনিস যেমন ধর যুদ্ধে আমরা যখন পুরুষদের কথা শুনছি যে যুদ্ধ করেছে মুক্তিবাহিনীতে, হয় মারা গেছে
কিন্তু যদি বেঁচে গেছে তাহলে হয়তো রক্ষী বাহিনীতে চাকরি পেয়েছে বা কিছু জমি পেয়েছে বা যা কিছু সুবিধা পেয়েছে। কিন্তু এই মেয়েদের ভূমিকার জন্য আমাদের রাষ্ট্রীয় পর্যায়ে হোক কি সামাজিক পর্যায়ে হোক এমনকি পারিবারিক পর্যায়ে হোক তাদেরকে কিন্তু কোনো মানে রিওয়ার্ড করা, তাদেরকে পুরস্কার দেওয়ার কোনো পদ্ধতিও নেই, পন্থাও নেই, এমনকি মানুষ এটা ভাবেও না, মানুষ এটাকে দায়িত্বের অংশ বলে মনে করেন না। না তাহলে আফসান ভাই, তাহলে আপনি এটাকে কিভাবে বলবেন যে কিছু কিছু মহিলা যে বীর প্রতীক উপাধি পেয়েছে, তারা মন বিবি বা এরকম যারা, তো সেটাকে কি আমরা উপেক্ষা করবো নাকি? না, কিন্তু আমার মনে হয় সেখানেই প্রশ্ন যে তারামান বিবিকে আমরা একজন অস্ত্রধারী মানুষ হিসেবে দেখি। আমরা অন্য যাকে দেখি তিনি একজন ডাক্তার ছিলেন, সিতারা বেগম। কিন্তু এই যে মহিলা আজকে আমরা কথা বললাম যে বাড়িতে ফিরে গিয়ে তার বোনদেরকে আগলেছে, সামলেছে, সংসারটাকে সামলেছে, তাকে আমরা কি উপাধি দিই? কোনো রকম মর্যাদা পায়নি বা রোকেয়ার কথা আছে, কি মর্যাদা আছে? বা অন্যেরা যারা করেছে, যে নৌকা নিয়ে গিয়ে মুক্তিযোদ্ধাদের সাহায্য করেছে, তাকে আমরা কি দিচ্ছি? এই জায়গাটায় আমরা তার আসলে পৌরুষের জায়গা দেখি না, মানে বীরত্বের কোনো ইয়ে দেখি না। এটা মনে হয় আমার মনে হয় যে বোধহয় যুদ্ধক্ষেত্রের বীরত্ব আর গৃহস্থ বীরত্ব এই দুটোর মধ্যে একটা ব্যবধান আছে। একাত্তরের মুক্তিযুদ্ধে নারীরাও ছিল পাশে, সেই নারীরা কি পায় আছে? একাত্তরের মুক্তিযুদ্ধে নারীরাও ছিল পাশে, সেই নারীরা কি পায় আছে? পাকিস্তানের মিলিটারি বাচ্চাটার উপরে বুট নিয়ে দাঁড়িয়ে আছে, ওই সময় মুক্তিযোদ্ধাদেরকে খাওয়া নিয়ে যেতে হবে বলে মহিলাটা বাচ্চার দিকে তাকায়নি, ফিরে এসে বাচ্চাটাকে মরাই পেয়েছে। এরকম কাহিনী আছে। তো এদেরকে মুক্তিযুদ্ধ বলবো না? আমাদের এটা ছিল যে মুক্তিযোদ্ধা তাহলে কে? যে একজন রাইফেল দাঁড়িয়ে থাকলে কি মুক্তিযোদ্ধা হয়? যে শুধু যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করলে মুক্তিযোদ্ধা হয়? তাহলে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যারা করছে তাদেরকেও তো মুক্তিযোদ্ধা বলছেন, কিন্তু ওখানে ওই সময় গান গাইলে ওদেরকে কিছু বলা হচ্ছে, মানে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী বলা হচ্ছে, কিন্তু মুক্তিযোদ্ধা বলা হচ্ছে না। এই যে নানা রকম ভূমিকা, যুদ্ধ মানে এটা তো শুধু ওই রাজা বাদশাদের যুদ্ধ ছিল না, এটা মুক্তিযুদ্ধ ছিল জনগণের যুদ্ধ। আর জনগণের যুদ্ধের মধ্যে রাইফেলের জায়গায় যেমন বাঁশ ব্যবহার হয়েছে, তেমনি খাওয়া নেওয়াটাও একটা যুদ্ধের অংশ ছিল। তিন কোটি বাঙালি নারী মুক্তিযুদ্ধ করিয়াছে, এত বছর গত হইল তাদের স্বার্থ কি হয়েছে? সেই নারীদের কথা কেন নেতারা সব ভুইলা গেছে? সেই নারীরা কি পায় আছে? শ্রাবণ মাসের তো 10 তারিখ মঙ্গলবার। কি হয়েছিল? আমরা তো কিছু জানি না, এইবার যে পাঞ্জাবি যে আইসে খালি মারছে এইটাই জানি, মানুষ যে মারছে যে খালি এইটাই জানি। স্বামী বন্ধু আল জুড়ছে, বন্ধের টান নিয়ে বাইতাইছে, বাইতাইলে ওই ঘর থেকে আই যে মারছে। অন্য কাউরে মারছিল? অন্য কাদের? অন্য কাজের কারে দুনিয়ার মানুষ সবই মারিয়ালছে, এই শখপুরের গ্রামের মানুষ সব মারিয়ালছে। আমার স্বামীও মারছে, হুতো মারছে, স্বামী হুতো একবারই মারছে। কোন জায়গায় আসছিল? পাকিস্তান আর্মি দেখছিলেন? যখন এই পাঞ্জাবিরা আইতাছে তখন আমি এই গড় আইছি, স্বামী আমার গড়, এই গড়তে যখন ডাকতেছে তখন আমি ধরা ওইবার ধরে খারাপ হয়েছি। আমি কইছি গরম মানুষ নাই, তখন আমার চিড়াই হালাই দেওয়া গড়তে টান দিয়ে বাইর করে এই জায়গায় নিয়ে গুলি করছে, গুলি করে মারছে। কত আত ধরছি ভাও ধরছি, মানছে না, পাঞ্জাবিরা মানছে না, না মারিয়া গুলি করে মারছে এই জায়গায়। 7টার সময় ঘটনা করছে, বেলা 7টার সময় ঘটনা করছে, মঙ্গলবাইরা দিন শ্রাবণ মাসের 10 তারিখে। এই মনে করুন উত্তর দিক থেকে আর পূব দিকে গিরাও করে আসছে পাখানাটা, আসে যারা যেখানে পাইছে হালকাতে পাইছে হালকাতেই মারছে, যারে গড় পাইছে তারে ঘর থেকে টাইনা বাইর করে ঘরের দ্বারও মারছে, কত মহিলাদেরও ছিড়াই এনে মিলে মারছে,
মহিলারা ঘরের দ্বারা খারাপ রয়েছে ছিটাই মিলে মারছে। যারে গুলি করছে এক ফোঁটা পানি মুখে দিবার দিছে না, এইরকম করছে পাখানাদাররা। দেখুন কেমনে আমি এক গাথার মধ্যে 2-3 হইরে তুই দিছি। আমার স্বামীর এসে পুতারে নিয়ে এক গাথাতেই তুই দিছি, কিন্তু কাবন না কিছু না, ওই যে ঘরে ভাসে গুরুস্থান। এই যে লোকটি পাখানাদাররা গুলি করিয়া হত্যাকাণ্ড করছে, একটা লোক মাটি কবর দিবার জন্য একটা লোক পাওয়া গেছে না। মহিলারা 2-3 ধরিয়া একটা করে গাতা করিয়া একটা গাতার মধ্যে 2-3 করে লোক থাওয়া গেছে। এই গ্রামটার মধ্যে যে বেলা আমরা স্বামী ফুট মারছে, এই সময় লগে কাদির ডাক্তার আছে, ওই অন্য রেজা খাবদররা আছি, ওরা আছি লগে লই আইছে। ওরা কেন ছিল? আনছে মানুষ মারবার লাগিয়া। এখন কেন জানছে, এখন এই মানুষ মারবার লাগি তো আনছে। সোহাগপুর গ্রামের মাঝে যেদিন হত্যাকাণ্ড হয়েছে, এদিন স্যার আলবদর রেজাকা ছিল কাদির ডাক্তার। কাদির ডাক্তার সে লগে ছিল, আর এই ভবন কুড়ার 2টা লোক ছিল লগে। তার নাম ছিল ময়না মিয়া। এই 2টা লোক ছিল। সোনা মিয়া বলে একটা নাম, আর একটা নাম ছিল ময়না মিয়া। এই 2টা লোক ছিল। এই 2টা লোক 3টা লোক লগে থাকিয়া আমাদের এই গ্রামটারে হস্তনষ্ট করাইছি। আমার স্বামীরে মারছে। হ্যাঁ, কি কেন কি হয়েছিল, কি ঘটনা ছিল? মুক্তি পেলে মারছে। মুক্তি হয়েছিল না, মুক্তি হয়েছিল না। আমাদের এই পাড়ার আমাদের প্রত্যেক মঙ্গলবার দিন 10টার সময় মানুষ মারছে। আমার বেড়া দিয়ে মারছে। আপনার স্বামী আর ছেলে? হ্যাঁ। কয় ছেলে মেয়ে আপনার? একটা, একজন মেয়ে আর একজন পোলা আছে। পোলারই মারছে। মেয়েটা আছে? আছে আগে দিলে। মেয়েটা বিয়ে দিছেন? হ্যাঁ, বিয়ে দিছে। আচ্ছা, কি করেন আপনি এখন? আমি মাইকে খাই। আমরা গ্রামে বিধবা। এটা কেন বলে? আমরা বিধবা হইছি, হন বিধবা গ্রামে বললে সব মানুষ মারি আছে, হন তো আমরা বিধবাই। আমরা কান্দা করে বাড়িতে এসে পরে বাপ বেড়া কেউ দোয়া কিছু করে মাটি দিতে পারছে না, এমনি মাটি দিছে এই জায়গাটা আমাদের। আমরা এখন ছোট। এই যে সম্পত্তি আপনাদের গেল কেমন? গেল কেমন? বাই ব্যস্ত নাই, বাই নাই আমার, মাসের নিচে গা। তো আমার তো দৌড়ানো মানুষ নাই। উত্তর দিয়েও আগাছান দিছে, দক্ষিণ দিয়েও ফিরাইছে। গিরাইন দিয়া আমার স্বামীরে মারছে। আমার ওই যে ওই দ্বারে যে গেছিলাম, ওই দ্বারে আমার বাইশটা, আমার বাই 3 জন এক দ্বারে মারছে। আপনার স্বামীর পুতের যেখানে কবর দিয়েছেন ওই জায়গাটা একটু দেখাইতে পারবেন? দেখাইতাম পারবাম তো, আছে তো। আপনি একটু দেখাইবেন? পাঁচজন আছে এই জায়গায়। আমার আছে 2 জন, আর একজনের আছে 3 জন এই জায়গায়। পাশাপাশি দিছেন কবর? এই এক কবর আছে 2 জন, আর এক কবর আছে 1 জন, আর এক কবর আছে 3 জন। এরকম ভাবেই রাখছি, এই জায়গায় রাখছি। মানুষ নাই, কি করাম বাবু, সব মানুষ মারি যাচ্ছে। বেটে নিয়ে গাতা করছি, করি আনিয়া তৈছি। তো এ জায়গা ছেড়ে গেছি না, কত কলা গাছ কাটিয়া যে উতরে খাওয়াইছি গো আমি। কলা গাছ খাওয়াই রাখছি, ভাত পাইছি নাকি খাইয়াম, কলা গাছ খাইছি। হাতে খায় কলা গাছ, আর এই কলা গাছ খাইয়া আমার জীবনটা আমি বাঁচাইছি। 4 মেয়ে বাড়ছি আমি, কলা গাছ খাওয়া 11 দিন রাখছি কলা গাছ খাওয়াই। মানুষ নাই, কি করাম বাবু, সব মানুষ মারি যাচ্ছে। বেটে নিয়ে গাতা করছি, করি আনিয়া তৈছি। দিয়ে বউ এই দড়ি আনিয়া এই গাতার মধ্যে তুইয়া উঠেছে হামারি যেতেছি। কোনো কাপড় না, কোনো এই বাঁশ না, কিচ্ছু না, এই বই তৈ দিচ্ছি। এই কব্বর দেয়া এই জায়গার মধ্যে এই বাস করতেছি। যে স্বামী ইন্তিকাল হয়েছে এই জায়গায়, কোনো জায়গায় যাইতাম না, এই জায়গায় পুড়ে মরবাম, না খেয়ে মরবাম, তো কিন্তু জায়গা ছাড়িয়ে দিয়ে যাইতাম না। আর ওই যে আরেকজন রে মারি দিছে, ওই যে ওই যে গাছটা না, ওই যে গাছটা, এই যে রাস্তার খানি বাইট ক্ষেতের মধ্যে, ওই যে ওই একজন রে দিছে, ওই যে কব্বরটা দেওয়া যায়, ওই যে জঙ্গল ড্রাইভার হয়েছে না, ওইটাই কব্বরটা। তার মেয়া তার মারি দিছে।
যারা এই যুদ্ধের কারণে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই গল্পগুলো বলা হচ্ছে না, তাদের কথাটা আসছে না। এবং এই যে মানুষগুলো জীবনে হঠাৎ করে একদিন তাদের সমস্ত জগৎটা পরিবর্তন হয়ে যাচ্ছে এবং আগামীটা তারা ধরতে পারছে না, এবং গত 30 বছরে আমরা দেখেছি ক্রমে দিনকাল তাদের খারাপ হয়েছে, এই কথাটা ইতিহাসে খুব একটা আসে না। আজকে তারা হয়তো এই জিনিসটা তাদের আবেগের ক্ষেত্র নয়, কারণ এটা জীবনে একেবারে পুড়ে দুমড়ে মুচড়ে প্রায় শেষ হয়ে গেছে, কিন্তু আজ তাদের জীবনের সবচেয়ে বড় সত্য হচ্ছে যখন তারা বলছে তারা জানে যে তাদের জীবনের আর কোনো উন্নতি হবে না। তোমাদের কি মনে হচ্ছে? তাই বিষয়টা যে আসলে তারা যে এত বছর যাবত যে কষ্টের উপর দাঁড়িয়ে আছে, তাদের জীবন সংসার বিনির্মাণের যে ক্ষেত্র যেটা রয়ে গেছে এবং আস্তে আস্তে নিঃশেষ হয়ে যাচ্ছে, যে মানে কিছুই থাকছে না তাদের হাতে। একদিনে সেই ঘটনাটা, এই হত্যাযজ্ঞ সারা দেশে তো ঘটছে, এটা হিস্ট্রি একরকমই, যে একটা হত্যাযজ্ঞ, একটা গণহত্যা এই ধরনের। কিন্তু ওই গ্রামটাতে যে ঘটনা ঘটছিল, যে মহিলারা পরে আর সহায় সম্বল হারা হয়ে গেছে, একদম শুধু স্বামী সন্তান হারা হয় নাই, একদম হেল্পলেস হয়ে গেছে এবং তাদের ল্যান্ড প্রপার্টি সবকিছুই শেষ হয়ে গেছে এবং তারা ভিক্ষাবৃত্তি পর্যন্ত বেছে নিতে বাধ্য হয়েছে। এই যাতনাকে ধারণ করে তারা যে তাদের সংসারটাকে তারপরেও টিকে রাখছে এবং বিনির্মাণের চেষ্টা করছে, ছেলে সন্তান মেয়েদের বিয়ে দিছে এবং বৃদ্ধা বয়সেও তারা এখনো হাতে কাজ করতেছে। তাদের নিকটের লোকজনই তাদের জমি জমাগুলো কেড়ে নিছে সামহাও ইয়ে করে। আমরা রয়মন এবং তার মেয়ের কাছ থেকে আমরা এই কথাগুলো শুনতে পাচ্ছিলাম, এগুলো কি বলবে? এবং আমার মনে হয় এই কি একটা ক্ষেত্র যে যখন যে শ্রাবণ মাসের 10 তারিখে যখন হত্যাকাণ্ডটা হচ্ছে, এই অভিজ্ঞতাটা হয়তো সারা বাংলাদেশের যে কোনো জায়গায় হত্যাকাণ্ডের অভিজ্ঞতাটা এক, কিন্তু এর পরে যে জীবনটা তাদের আসে, এই জীবনটা যাতে অভিজ্ঞতার ক্ষেত্রে আসে, সেই জীবনটা বোধহয় ব্যতিক্রম হয় এবং সেটা বোধহয় শ্রেণীভিত্তিক। অর্থাৎ মধ্যবিত্তর একরকম অভিজ্ঞতা হয়, বড় লোকদের একরকম অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটা অনেক সহজ সরল, কি বলবো, অনেক গ্রহণযোগ্য, কিন্তু গরিব মানুষের অভিজ্ঞতাটা অনেক অনেক নিষ্ঠুর হয়, অনেক নির্মম হয়। এবং আমার মনে হয় ওই গুলি খেয়ে মারা যাওয়াটা যেমন কষ্টকর, 30 বছর না খেতে পেয়ে থাকাটা তেমনই কষ্টকর, পরপর খেতে পাওয়া একই রকম কষ্টকর হওয়ার কথা। এবং এই গরিব মানুষের মুক্তিযুদ্ধ, এটা যেন মনে হয় যেন আলাদা একটা ক্ষেত্র হিসেবে উপস্থিত হয়ে আছে, যেটা আমরা বোধহয় খুব একটা নজর খুঁজে পাচ্ছি না। এবং যদি এই লোকগুলোকে আমরা গরিব লোক হিসেবে একটা মানে গরিব লোকের প্রতিনিধি হিসেবে দেখি, আমাদের কিন্তু সংঘাত যদি টানতে হয়, আমাদের উপসংহারটা খুব 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 কঠিন হবে যে আসলে গরিব লোকের মুক্তিযুদ্ধটা বোধহয় অন্য কোনো মুক্তিযুদ্ধ ছিল, কিন্তু মেয়ে বলে যেমন তাদের জমিটাও কেড়ে নিচ্ছে, তাদেরকে কেউ খুব একটা পাত্তাও দিচ্ছে না, তাদের কণ্ঠস্বরটাও অনেক নিচু, তাদের দাবির আদায়ের চিৎকারটাও অনেক খুব ছোট, তাদের না শুনলেও চলে। এবং এই জিনিসটা আমার কাছে মনে হয়েছে যে তারা কাঁদতে পারে, চিৎকার করতে পারবে, হয়তো অভিযোগ করার কণ্ঠস্বরে, কিন্তু দাবি আদায়ের কথা তারা বলতে পারে না। আমার অভিজ্ঞতা একটু বলি। হ্যাঁ জি বলেন। এই ক্যামেরায় লোক করতে করতে বলি, চাওয়া পাওয়ার মাঝে তাদের জীবনটা এত নগণ্য ছোট এবং এত সাধারণ যে আমার মনে হয় আমাদের কাছে আমাদের লজ্জা লাগলো যে আমরা এইটুকু সামান্যটুকু আমরা তাদেরকে দিতে পারছি না। সেটা আমার কাছে খুব পীড়া দিয়েছে, কিন্তু ভীষণভাবে পীড়া দিয়েছে। আমার স্বামী জীবিতকালে আমাকে প্রশ্ন করেছিলেন যে আচ্ছা, ভাষণ যদি মানুষ মারে তাহলে আমরা কি ওর দিকে সেই ঠিক আগের মতো তাকাতে পারবো? আমি কোনো উত্তর দিইনি, এর কোনো উত্তর হয় না আমার তরফ থেকে, কিন্তু আমিও ওই কথাটা জানতে চাইনি। ওটা একটা আমার কাছে মনে হয়েছে যে ওটা একটা প্রচণ্ড ঘটনা
এখন আমার ছেলে যুদ্ধে যাবে, যাক, অনেক মা হয়তো প্রেরণা দেয়, আমি সে জিনিস না। আমি সাধারণ বাঙালি, আমার মনটা ওই রকমই ছিল। এর চেয়ে খুব বড় বড় চিন্তা, দেশের চিন্তা, 10 জনের চিন্তা, স্বার্থপর চিন্তা, আমার পরিবার, আমার স্বামী, আমার সন্তান, এরা সুখে থাক, এরা ভালো থাক, এদের গায়ে যেন কোনো আঁচ না লাগে, এরকমই ছিল। এটা খারাপ হোক যা হোক, আমি এই জিনিস। অন্য স্ত্রীরাও স্বামীদের ভালোবাসে, আমার ভালোবাসাটা একটু অন্যরকম ছিল। উনি বেঁচে থাকতে আমি এটা বলেছিলাম যে আমার মা সবচেয়ে ভালোবাসে তার ছেলেকে, আমার বাবাকে না, ছেলেকে ভালোবাসে সবচেয়ে বেশি। আর আমি ভালোবাসি আমার স্বামীকে সবচেয়ে বেশি, তারপরে আমার ছেলেরা। আমার স্বামী একদিনের জন্য কোথাও গেলে, হয়তো উনি গেছেন রাজশাহী গেছেন একদিনের পরীক্ষার কাজের জন্য বা ওরকম কিছু, সেই একদিন আমার মনে হলো আজকে আমার কোনো রান্না করতে হবে না, বাচ্চাদের দুধ ভাত কলা দিয়ে খাইয়ে দিলে হবে, আমার সবকিছু যেন থেমে যায়। এরকম একদিন দুদিন পরে এলে আমি এমনভাবে তাকে রিসিভ করি যেন কত মাস পরে বাড়ি আসছে। সেই জন্য আমার শাস্তিটা বড় কঠিন হলো যখন একেবারে চলে গেলেন। তো সবই খুব কঠিন ছিল। তারপরে চাকরি করিনি, একবার করেছিলাম উনি যখন রাষ্ট্রভাষা আন্দোলনে জেলে গেলেন, তখন 1 বছর স্কুলে চাকরি করেছি, নইলে আমি চাকরি করিনি কোনো সময়। সে আমি 50 ঊর্ধ্বে যখন বয়স, তখন আমি চাকরি নিলাম, কারণ আমার সংসার চলে না। কত মায়ের বুকের সন্তান পাক সেনারা ধইরা নিছে, সেই মায়েদের চোখের পানি আজ অবধি ঝরিতেছে। পাকিস্তানি সৈন্যের হাতে কত নারীর ইজ্জত গেছে, সেই নারীরা কি পায় আছে। মনে করলাম কি যে দেশ স্বাধীন করবি আমার ভালোর জন্যই, তো তারা জীবন দিচ্ছে, আর আমরা তার একটা খাতিমাতি না দিয়ে সর্বত তাদের ভাত দিয়ে রান্না করে খাওয়া দিতে যা সেদের সময় পাইছিলাম। তারপরে কি হয়েছে? তারপরে এসে ঘিরিয়ে নিলে কিবারের দিন যে তা কতি পাইনি আমি, যে ভাদ্র মাসে যুদ্ধটা হইল ভাদ্র মাসে, অত দিনকার ঘটনা। আর সে এখন আমার চ্যাংড়ার সময়, বেশি সময় না, আমি অতটা খেয়াল করে তাকিনি। সেই থালা বাটি দেখিলেও, জায়গা দেখিলেও, হাঁড়ি পাক দেখিলেও কয় মুক্তিকে পুষিস, মুক্তিকে ভাত দিস, এইরকম করে তম্বি তাম্বি করতে নাইলে আমার ওই জায়গাতেই আমি একটা থব্য ধরার মতো। ধরেন যে সাইডে গেছে যারা, তাদের এরকম কত দেশে একটা লোক নেই, তখন হাত কতটুক থাকতে পারে, তখন ওরা একদম তম্বি তাম্বি করে, আমার তো হুঁসছিল না, বেহুঁশ, মান সম্মান থাকিলে না, আমরা দেশ স্বাধীন সাথে যাই। আপনাকে যারা অত্যাচার করছে তারা কি বাঙালি ছিল না আর পাঞ্জাবি ছিল? ও তারা মিলিটারি ছিল। সে দৃশ্য মানে আমি বলতে পারি না, ভুলে থাকার চেষ্টা করি। তারপর যদি এই যে আপনি এখন আমাকে মনে করিয়ে দিয়েছেন, এই মনে করার বিষয়টা আমাকে খুব আবার একটা অন্য জায়গায় কষ্ট দিচ্ছে। আমি নানান ধরনের কাজ করে এগুলি থেকে চুপচাপ থাকতে চাই। তো ওইরকম প্রচুর মেয়ে বন্দি ছিল, এটা আমি বুঝি। আবার এদের কাছ থেকেই, এরা তো তখন কথা বলতে পারছিল না, কথা বলেও নাই, এদের সঙ্গে স্বাভাবিক অবস্থায় আসতে অনেক সময় লেগেছে। তখন দেখছি যে কিছু কিছু পরিবার এটাকে গ্রহণ করেছে, তাদের সংখ্যা খুবই কম, কিন্তু বেশিরভাগই তাদেরকে গ্রহণ করতে চায় নাই। আমি এই জায়গায় দারুণ ইমোশনাল হয়ে যাই, কারণ আমি যখন দেখলাম যে তার পরিবার নিচ্ছে না, তখন আমার মনে হতো যদি আমি এরকম ঘটনা আমার হতো, তাহলে কেউ ওনারা কি আমাকে এরকমভাবে বিদায় করে দিতেন, এটা আমার কাছে সবসময় কষ্ট দেয়। তাদের মানসিক অবস্থাটা এক তো ছিল, নিজেদের প্রতি তারা খুব অবিচার করতো, মানে বেঁচে থেকে লাভ কি, নিজের উপরেই তাদের কোনো ই ছিল না, সাংঘাতিক
অভিমান ছিল নিজের উপরে, নিজের উপরে অত্যাচার করেছে। কিন্তু বাচ্চাটা ভূমিষ্ঠ হওয়ার পরে, বাচ্চাটার মুখ দেখার পরে আবার মা হয়ে গেছে, তখন আবার বাচ্চা জড়িয়ে ধরত। আবার একসময় মনে হয়েছে যে না না না, এই বাচ্চা শুধু আমার না, এই বাচ্চা আরো অনেকের প্রবলেম করতে পারে, এটা মনে করে তারা নিজের থেকেই বলেছে আপনারা এই বাচ্চা নিয়ে যান, এই বাচ্চা আমি আর দেখতে চাই না। এরকম কেউ কেউ আবার বাচ্চা সাথে রেখে দিয়েছে, সে তার মাতৃত্বকে স্থান দিয়েছে সর্বাগ্রে, এবং তাদের বাচ্চা এখনো হয়তো নিজেদের কাছেই আছে। এখানে কুষ্টিয়ার মুক্তিযুদ্ধের সময় যুদ্ধ যারা করেছে ওনারা জানতেন যে এখানে কারা কারা এরকমের অবস্থায় আছে। যখন ওই গণ আদালতে সাক্ষ্য দেওয়ার বিষয়টি এসে গেল, তখন মুক্তিযোদ্ধা সংসদের যারা কর্মকর্তা ওনারাই ওনাদেরকে নিয়ে গেছিল এখানে সাক্ষ্য দেওয়ার জন্য। 92 সালের 26শে মার্চ গণ আদালতে সাক্ষ্য দিয়ে আসার পরে এলাকায় তাদেরকে একঘরে করে রেখেছিল এলাকার লোকজন। আসার পরে আগে থেকে তো তারা জানতো না এলাকার লোকজন তারা কি করেছে, যুদ্ধের সময় কি হয়েছে তাদের উপরে। ওনারা এতটা ভাবেননি যে আমরা গেলে আমাদের সামাজিকভাবে নিগৃহীত হতে হবে, এটা হয়তো প্রথম থেকে ভাবেননি। তারা আলাদা হয়ে গেছে, জি আলাদা একঘরে টাইপের হয়েছে গ্রামের মধ্যে তারা। এখন সামনাসামনি কেউ কিছু বলে না, কিন্তু পিছন থেকে আরেকজনকে দেখাই দেয় যে এই যে হচ্ছে সেই এরকমের। তো এই আশঙ্কায় তারা স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে না গ্রামে। মুক্তিযোদ্ধা সেই নারীরা এখনো বাঁচিয়া আছে। যখন আইল তখনই আমার ওই বড় ছেলে বলল যে বড় মা, বাঁচার তো আর কোনো কায়দা নেই, মরতে তো হবেই, জীবন দেবেন তাই ইজ্জত দেবেন না। কেমনে লুকাইছেন, কোন জায়গায় লুকাইছেন, কেমনে কি করছেন? ওই মানুষের বাড়ি চলে গেছি, শুনলাম যে এই দিক আসছে, এই দিক চলে গেছি, আবার শুনেছে না ওই দিকতে চলে গেল, আবার ওই দিক যাচ্ছে, আবার ওই দিক চলে গেছি, এইরকম ভাবে লুকাইছি। যে সময় আগুন দিল সেই সময় কি পুড়াপুড়ি লাগলো, পুড়িয়ে কালো ময় হয়ে গেল। ওই বেজেকার আসিয়ে বাড়ি ভর্তি হয়ে গিয়েছে রে আল্লাহ, সেই কথা মনে উঠলে দেখো আমার গা বা কাঁপে কি হয়। সে আসিয়ে তো তারা তো সব অস্ত্র শস্ত্র নিয়ে আসে তো ঠেং করতে নিয়ে গেল, দুই সওয়াল তো ডরাতে নিয়ে গেল, মিয়া ডরাতে নিয়ে গেল নির্জীব। তার পাশে দৌড়ি করে সেই মিয়ার সাথে করে সওয়াল সাথে করে রাতে সওয়াল সাথে করে ওট ঘাটল। তোমার চেয়ারম্যান কোথায় আছে দাও। চেয়ারম্যান তো বাক্স তোলা জিনিস না যে আমি বাক্স তুলে রাখেছি, আসলে বাঁধা জিনিসও না যে আমি আসলে রাখেছি। আমার ঘরে আসে তন্ন তন্ন করে দেখলে যে তুমি রুটি বানাইছো, ওই যে তুমি সেওই করিয়েছো, যে 15 যাচ্ছেন দেখতেছি। আসতে রাত্রে তোমার চেয়ারম্যান আইছিলে, বললাম যে আসে থাকে তুমি নিয়ে যাও, যে সময় আসলে তো সেরকম তুমি আসতে পারছিলে না, এখন আইছো। রাত্রে গেলে পরে আমরা ওখান থেকে সে রাত রোয়ানা দিলাম যেখানে মানুষ জবে হাসছে, ওই জায়গায় মানুষ জবে হাসছে, কিন্তু রাতে হল হচ্ছে দেখলেন মানুষ জমি করছে, আর এমনি সেই ছাড়া রাস্তা নেই। এত বাংলাদেশ স্বাধীন হলে পারে লোকের বলে এত সুখ হবে, তা সুখ তো কিছুই পেলাম না, দুঃখ থাকে, সুখ তো কিছুই পেলাম, বেটা তো দিয়ে দিলাম। ফেলবি করবি এইসব ভয় থেকে আমরা আগেই পলাতক করেছিলাম।
আবার কিছু লোক বলছে যে গো তোমরা যাচ্ছ তো ওখানে না ইয়ে আছে পাহারা দিচ্ছে লোক আছে তোমাদের ধরে মারি ফেলবি। ওখানে শিকারপুরি ওখানে বাস আসছিল, বাসে উঠে কৃষ্ণনগর গেলাম। কৃষ্ণনগর যাইয়ে হোটেলের থেকে রুটি আর ডাল কিনলাম, অল্প অল্প করে অর্ধেক অর্ধেক করে খালাম। মেয়ে মধ্যে খাইটে পিটে লোকের কাছে চাইয়ে চিনতে তাই খাইছিলাম। কেমনে খাইতেন, কেমনে কি করতেন? ওই মানুষের বাড়ি যাইয়ে বলতাম যে দেখেন দিদি আমার মেয়েটা আর ছেলেটা আজকে না খাইয়ে আছে, ওটা তো ভাত দেন না। আমাদের কত ভাত ছিল, তাই বলে ওরা করে চাইয়ে নিয়ে ছেলে মেয়েদের খাওয়াতাম। আমরা এত কষ্ট আর আমাদের সহ্য লেগছে না। তখন আমরা ওই ছেলে মেয়ে নিয়ে গাড়ি খুললার পরে তখন দুই ছেলে নিয়ে উনি আরো যার সাথে সাথে গেছিলাম, সবাই মিলে ফিরিয়ে আসলাম। সেই মায়েরা কোথায় আছে, কেউ কি তাদের খবর নিছে? সেই নারীরা কি পায় আছে? ৭১-এর মুক্তিযুদ্ধে নারীরাও ছিল পাশে, সেই নারীরা কি পায় আছে? ৭১-এর মুক্তিযুদ্ধে নারীরাও ছিল পাশে, সেই নারীরা কি পায় আছে? আপনাদের সঙ্গে আমরা একটু আলাপ করতে এসেছি, সেটা হচ্ছে যে 1971 সাল। আপনারা তো সবাই তো সেই সময় ছিলেন, সবার ছিল। আমরা একটু জানতে চাই যে বাংলাদেশে এমনিতে মুক্তিযুদ্ধের ইতিহাস লিখতে গেলে সবাই ছেলেদের কথা বলে, যে ছেলেরা এটা করছে, যুদ্ধ করছে, করছে, কিন্তু মেয়েদের কথা কেউ খুব একটা বলে না। তাদের কষ্ট কি হয়েছে সেটাও বলে না, বা তারা কি করছে সমস্ত কিছু পুয়াই দেয়। পুয়াই দিলে পরে আমরা ওখানে পালাই, গ্রামে পালাই। গ্রামে গিয়েও সে রাজাকাররা খুব আমাদের উপর চরম অত্যাচার করে। রাজাকাররা খানসিনারা সমস্ত পাক সৈন্যরা গন্ডগোল আরাম হয়ে গেল। গন্ডগোল আরাম হয়ে গেলি পরে তার পাশে এখন হইলে শেখ সাহেব আটকা পড়ে গেল। হলি পরেশান করলাম যে বাবা তারই দুনিয়ায় বাইসে থাকতে হলি পরে তারই সাহায্য করতে হয়। তো সেই কথা শুনে ছেলে আমার হুকুম শুনে চলে গেল। যাই এরকম যুদ্ধ গেল, যাই যুদ্ধ করতে করতে আমার ছেলে মারা যায়। তারা ওই জায়গায় যোগাযোগ ছেলে কয়া দিলাম যে তুমি জেনেই থাকো বাপ, তুমি একটু যোগাযোগ লাগবা, আমি একটু খবর যেন পাই। আমার পয়লা ছেলে ডাক্তারি পড়ছি, ছেলে পয়লা ছেলে। তো ওই যোগাযোগ করতে তারা আসতে, তার খাতি টাতি দিতাম। ওই হইলে গা পানি চুনি আগি নিয়ে খাওয়া দাওয়া তার দিতাম। দিতে দিতে এইরকম যুদ্ধ করতে করতে তো মারা গেল। ওই বংশীতলায় মারা গেছিল। তার মাটিটা ওই পাশে যারা যে নাম হইলে আবু দাউদ, আর আমার নাম হইলে পরিজান। ধরেন যে একেতেই মূর্খ মানুষ, তারপরও বয়স হয়ে গেছে, আর ছেলেপেলেও এখন আমাদের কেউ দেখেও না। ওই বাংলাদেশে বলতেই আমাদের এইটুকুই লাভ যে আমাদের বাংলাদেশ হয়েছে। তাছাড়া আমরা এমন কিছু বাংলাদেশ সরকারের কাছ থেকে আমরা কিছুই এখনো বুঝতে পারি নাই, যে আমাদের মতন কাঙাল তারা যে খেয়াল করেছে এটা আমরা দেখি নাই। পাশের বন্ধুরা যারা আছে এরা দেখেছে বলে আমরা বেশি আছে এখনো। খোল কথা বলছেন, খোল আর মাটি শুধু ফেসারি মাটি থেকে নিয়ে আসি, অমন করে পিছিয়ে ওরা বিক্রি করতে, আমরা কিনে খেতাম, খালি বালুই ওর মধ্যে। কি অত্যাচার করেছে পাক সৈন্যরা আর হচ্ছে তোমার বিহারীরা, রাজাকাররা। দিনের দিন রাত্রে শুতে পারতাম না, ভয়ে যে কোথায় জানের ভয়ে যে লুকাতাম। তার ভিতরেও আমার ভাই একটা গুলি করে মেরে দিয়ে গেছে। ভয়ে বাড়ি আসছি, বাড়ি আসি দেখি তারপরে ঘরে আগুন দিয়েছে, আগুন দিয়ে সব পুরাই ছারখার করে দিয়েছে। কোথায় যে লুকাইছি আর যে কি সে কথা বলতে পারবো না ভাই। কি করবো, সব লোক দিলাম খাজা। তখন কষ্ট মা ভাই ভাই বন্ধু, চাষা ভাইতে বন্ধু, মামা ভাগ্নে বন্ধু, মাহারি কাজে রক্ত
না দিলেই সোনার বাংলাদেশ স্বাধীন হবে না। জয় বাংলা, রক্ত দেব, রক্ত দেব, বাংলাদেশ স্বাধীন করিব। বেটা তাই কয়ে তিনবার বিদায় নিলে তিনবার খাবার দিবি, মানে এসব কথা বলে মার কাছে বলে মানে চলে যায় বাড়ির থেকে মারা যায়। খাবার দিবি। মা আমার জন্য কাঁদবেন না আপনি, মা 7.5 কোটি বেটা আপনি ধরায় থাকতে মা দেশ শহীদের জন্য মানে আমি রক্ত দেব। মার কালে এই কথা কয়ে মানে মারা গেল বাড়িতে। এই না দিলেই দেশ স্বাধীন হবে না। তোমার 7.5 কোটি যেতাম আগো, সবাই মা কবি, সবাই সালাম জানাবে, সবাই মাথায় হাত বুলাম। যেটা ফিরে না আসি মধুবারকে তোমার ক্ষতিপূরণ দিবি, তো কাল মাসে থাকো। ওদের বেটা করে তুই রাষ্ট্র রইলে বেটা চলে গেল ভারতে, বেটা বাপে চলে গেল বৈশাখী বাড়িতে। পাশে যে বেটা ভারতে যায়, বেটা মুক্তিযোদ্ধাদের ফাঁসে আছে। ভোট দিন হরিশঙ্কর মারিয়ে ওখানে গাড়ি থয়েছে ওই জায়গা জবর করেছিল বলে মা পাচ্ছিলেন না। মাথাটা কোথায় ফেলা দিয়েছিল বেটা, খুঁজতে যাবেন ওরা জায়গা তখন বেটা আল্লাহ আমার চিঠি আসছে না, রাস তুলতে দিয়েছিল না, এখানে সরকারি জায়গা, এখানে রাস তোলা যাবে না। এখান থেকে ধরেন লোকজন নিয়ে যায় শহীদ হয়ে গেছে, ওই যখন থাকতে মাথা বলে তুলে না। সে রাস ওই জগতে ওখানে ওই রেলের পাশে মানে গাড়া আছে ওই জায়গা। এই 7 দিন আমার হয়েছে বেটা, আমার 7 দিন কবে ফিরবি, লইকো কবে কিনা জানবি। পুরুষ যুদ্ধ করতে গিয়ে তার কোনো অঙ্গহানি হলে সেটা শারীরিক ক্ষয়, শারীরিক ক্ষতি। তো যুদ্ধের পরে সেটা দেশ স্বাধীন হওয়ার কারণে হোক, কোনো না কোনোভাবে তার শারীরিক ক্ষতির জায়গাটা একটা শুশ্রূষার জায়গায় আসে। তো নারীর ব্যাপারে এটা কোনোভাবে হয় না। রাবেয়াত যেটা হলো যে তার হাজবেন্ড তাকে ফেলে পালায় চলে গেছে, সে বলছিল সে না চলে গেলে তাকে তো মেরে ফেলতো, এরকম ভাবে সেটাকে নিচ্ছে। আর এই লোক তার ওয়াইফকে মেনে নেয়া না নেওয়ার জায়গাতে তার কোনো অত প্রেজুডিস কিছু নাই। আরেকটা জিনিস মানে একটা ক্ষতের ব্যাপারটা যেখানে আসে আর কি, ধরেন একটা নির্যাতনের ক্ষত। আরেকটা হচ্ছে যে ধরেন এই যে আজকে 2জন মহিলার পরিপ্রেক্ষিতে আমি বলতে পারি যে 2জনের ছেলে মারা গেছে এবং তারা তাই বেদনা এবং ক্ষতটাকে যেভাবে ধরে রাখছে, আমার কি মনে হয় যে ধরেন একটা পুরুষ কি সেভাবে রাখে আর কি। কারো তো ছেলে মারা যায় বাপরা, তারা তো বোধহয় ওই ক্ষতটা ওইভাবে রাখে না। সেটাও তো আরেক দিক থেকে এটা মেয়েদেরই একটা বয়ে বেড়ানোর যন্ত্রণা। এই একটা পর্যায়ে আছে যেটা তারা প্রায় নিজেদের মস্তিষ্ক থেকে বলো কি যাই বলো সেখান থেকে বাদ দিয়ে দিতে চায়, কিন্তু সমাজ কি তাদের মানে এইখানে কি সেই প্রক্রিয়াটা আছে কিনা যেখানে তারা বুঝতে পারবে বা যেখানে তারা এই জিনিসটা নিয়ে ভাববে। আমাদের সমাজ ব্যবস্থাটা নারীদের পক্ষে এতটা না আর কি, উদার না, এই কারণে ওইভাবে বুঝতে চায় না নারীদের অবদান আছে, এরকমের মন মানসিকতা নেই। যেমন সেলিম বিশ্বাসের যেভাবে সারা এলাকা চষে বেরিয়েছে, পাকিস্তান আর্মি বলো, রাজাকার বলো, বিহারি বলো, যাই বলো, তাদেরকে যে সামনাসামনি হচ্ছে, তাদের প্রতিপক্ষ হিসেবে তাদের সামনাসামনি হচ্ছে, তারপর আলাপ করছে, তারপরে আগলে রাখছে, সবাইকে বাঁচাচ্ছে, তাদের কাছে বোধহয় 71টা সবচেয়ে এখনো জ্বলন্ত রয়েছে। কিন্তু অনেকে যারা অবস্থাপন্ন তারা একটা দেয়াল তুলতে পেরেছে, 71টাকে একটু দূরে ঠেলে রেখেছে, সেগুলো আর আমাকে ছুঁতে পারবে না, আমি একটা বড় দেয়াল তুলে নিয়েছি, বৃত্তের দেয়াল বললেন। আমি শুনেছি আমার এই দাদা দাদি নানা নানি তাদের কাছ থেকে যে মানে বিত্তহীনরা বিত্তবানদেরকে যতটা সহযোগিতা করেছে যুদ্ধের সময়, কিন্তু বিত্তবানরা বিত্তহীনদেরকে সেই পরিমাণ সহযোগিতা করে নাই। বিত্তবান আর বিত্তহীনদের যুদ্ধ আসলে আলাদা যুদ্ধ, এবং বিত্তবান মহিলাদের যুদ্ধ বিত্তহীন মহিলাদের যুদ্ধ আসলে আলাদা যুদ্ধ। মানে আমার আজকের এই যখন তারা যখন কথা বলছিল তখন আমার মনে হয়েছে যে এরা বোধহয় ভেতরে যে কষ্টটা রেখেছে এটাকে যদি আমরা রেকর্ড করতে পারতাম তাহলে বোধহয় আমরা বলতে পারতাম যে এই হলো 71, এই হলো কষ্ট।
আমি একটা অপারেশনে অংশগ্রহণ করেছিলাম, সেটা হচ্ছে গাবখান খাল, এখন খাল মানে ওটা তখন নদী ছিল, ওখানে একটা আর্মির স্পিড বোট, সেখানে বাঙালিও ছিল ওদের সাথে, আর ওদের ছিল একটা প্লেন ছিল, সেখানে সেলিম শাহনামাজের সাথে আমি এবং আরও 5-6টা ছেলে অপারেশনে গিয়েছিলাম। তো সেখানে প্রথম গ্রেনেডটা চার্জ আমিই করেছিলাম। আমাদের একটা বিশেষ ভূমিকা ছিল, আমাদের না, আমাদের ছেলেদের আর কি, যে সবসময় ওয়াচ রাখা যে কে আমাদেরকে ফলো করে, কোথা থেকে কোনো খবর মেসেজ নিয়ে যায়। তো 2জন রাজাকারকে ধরে নিয়ে আসছে ওরা, যারা খবর তুলে নেয় মুক্তিযোদ্ধাদের, মুক্তিযোদ্ধারা কে কোথায় আছে এই খোঁজ খবর করে। তো তুলে আনার পরে তখন আমি যাওয়ার কিছুদিনের পরে এটা তো আমাকে বলা হলো যে একজন জাতিশত্রু ধরে আনা হয়েছে, তুমি এটা পারবে কি? আমি অবশ্যই পারবো, আর এটা আমার করতেও হবে, আমি করব। আমি স্বতঃস্ফূর্তভাবে সেখানে গেলাম এবং সবার সামনে জনগণ ছিল, তারপরে আমাদের যোদ্ধারা ছিল, সবার সামনেই আমি তাকে ব্যানার চার্জ করলাম। আমার হাজব্যান্ড মারা গেছে, আমার 2টা মামা মারা গেছে, সবই এই যুদ্ধের ঘটনাকে কেন্দ্র করে। বেঁচে আছি আমি একা। একজন পুরুষ সবসময় নিজেকে মনে করে যে আমি একজন পুরুষ, আমি অনেক কিছু পারি, কিন্তু মুক্তিযুদ্ধের পর এই ধারণাটা পুলিশের পাল্টে যাওয়া উচিত ছিল। আমি মনে করি পাল্টে যাওয়া উচিত ছিল এই জন্য যে তারা তো নিজের চোখে দেখেছে। আমি ছিলাম পেয়ারা বাগানে, কিন্তু অন্যান্য জায়গায় বিভিন্ন মেয়ে তো পরিস্থিতির শিকার হয়েছে, যুদ্ধে গেছে, কেউ বীরাঙ্গনা হয়েছে, কিন্তু তখন এটা দেখার পরেও পুরুষরা যদি এখন বলে, আমার মনে হয় যে এই যুদ্ধে যাওয়ার পর থেকে মেয়েরা একটু স্বাধীন বেশি হয়ে যাবে বা স্বাধীন চেতা হয়ে যাবে, প্রতিবাদী হয়ে যাবে, এই জন্যই মনে হয় পুরুষরা বেশি করে শক্ত হয়ে গেছে। আমার যা মনে হয় এতটা শক্ত আগেও ছিল না, এতটা কঠিন আগেও তো ছিল না মেয়েদের প্রতি, এখন যে কঠিনতা আরোপ হয়েছে, যেটা আমার কাছে, যেটার প্রতিবাদ আমি সবসময় করি এবং আমি করব, আমি মৃত্যু পর্যন্ত করব। একাত্তরের মুক্তিযুদ্ধে নারীরাও ছিল পাশে, সেই নারীরা কি পায়াছে? একাত্তরের মুক্তিযুদ্ধে নারীরাও ছিল পাশে, সেই নারীরা কি পায়াছে? তিন কোটি বাঙালি নারী মুক্তিযুদ্ধ করিয়াছে, এত বছর গত হইল তাদের স্বার্থ কি হয়েছে? সেই নারীদের কথা কেন নেতারা সব ভুইলা গেছে? সেই নারীরা কি পায়াছে? এইভাবে আলাপটা সারা যেতে পারে যে আমাদের বোধহয় একেবারেই পুরো প্রথম থেকে শুরু করতে হবে যে সমাজের কার কি ভূমিকা হয় এবং ভূমিকার গুরুত্ব কতটা, সেটা না হলে আমাদের একাত্তরটা খুব অসম্পূর্ণ, একেবারে হারাই যাবে এটা আমার মনে হয়। আমার তাই মনে হয়। এনিওয়ে, হারাই যেতে বসেছে অলরেডি, হারাই যেতে বসেছে। ঠিক আছে, ওকে। মুক্তিযোদ্ধায় আশ্রয় দিয়া যেই নারীরা পায়াছে, সেই নারীরা কি পায়াছে? কত মায়ের বুকের সন্তান পাক সেনারা ধইরা নিছে,